নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদ আবার ফিরে এসেছি একটি নতুন গল্প নিয়ে ছন্দবাণীতে। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। আশা করি তার সম্পর্কে বিশেষ কিছু আপনাদের বলতে হবে না। তিনি হলেন বিশ্ববিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর স্রষ্টা। তাছাড়া তার ঐতিহাসিক উপন্যাসাবলী বিশেষভাবে জনপ্রিয়। আজকের গল্প প্রাগজ্যোতিষ। শুনতে থাকুন আমাদের সঙ্গে। আর্য, দ্রাবিড়, হুন, মঙ্গল, প্রত্যেক মৌলিক জাতির জীবনেই একটা সময় আসে যেটাকে সেই জাতির নবযৌবন বলা চলে। যখন তপ্ত যৌবনের দুর্দমনীয় আবেগের বশে এবং অপরিণামদর্শিতায় তারা অনেক অসম্ভব ও হাস্যকর প্রতিজ্ঞা করে বসে এবং সেই প্রতিজ্ঞাও তারা পালন করেই ছাড়ে। যাদের আমরা আর্য জাতি বলে জানি, তাদের জীবনে এই নবীন যৌবনের আগমন বোধ হয় কুরুক্ষেত্র যুদ্ধেরও আগে। পাঁজিপুথির জন্ম তখনও হয়নি। আকাশের গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য স্বেচ্ছা মতো নিজের কক্ষে ঘোরাঘুরি করত। মানুষ তখনও তাদের গতিবিধির উপর কড়া নজরদারি শুরু করেনি। আর্যবীরেরা এই ভারতের মাটিতে পা দিয়ে আদিম অনার্যদিকে বিন্ধ্যাচলের ওপারে পৌঁছে দিয়েই থামেনি, বরং তাদের রাক্ষস, পিশাচ, দস্যু ইত্যাদি নাম দিয়ে কটূক্তি শুরু করেছে। মনে হয় তৎকালীন সময়ে শত্রুদের বদনাম দেওয়ার প্রথা ভীষণ রকমই প্রচলিত ছিল। এরপর এক সময় অগস্ত্যমুনি কিছু সাঙ্গপাঙ্গ জুটিয়ে দক্ষিণাপথে অগস্ত্য যাত্রা করলেন, আর ফিরলেন না। রাক্ষস এবং পিশাচরা তাকে কাঁচা খেয়ে ফেলেছিল কিনা তার বিবরণ পুরাণ নিজ গর্ভে ধারণ করে না। যাই হোক, তারপর থেকে অন্যান্য আর্যবীরেরাও বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে উকি ঝুঁকি মারতে লাগলেন। দুইজন নতুন আর্য যোদ্ধা সৈন্য সামন্ত নিয়ে দক্ষিণাপথে বহু দূর অগ্রসর হয়েছিলেন এবং দেখে শুনে খানিকটা উর্বর জমি থেকে কিছু কৃষ্ণাঙ্গ দস্যু তস্করদের তাড়িয়ে স্বরাজ্য স্থাপন করলেন। এই দুই আর্য বীরপুরুষের নাম প্রদ্যুম্ন ও মঘবা। দুইজন যাকে বলে অভিন্ন হৃদয় বন্ধু। আজকাল এই বন্ধু শব্দটার মধ্যে সেই তেজ আর নেই। বন্ধুর প্রয়োজন মূলত ওই ইয়ার্কি ঠাট্টা ফাজলামির জন্য। সেকালে দস্যু ও রাক্ষসের ঘিরে থাকায় এই বন্ধুত্ব পুরো মাত্রায় বিস্ফোরিত হওয়ার অবকাশ পেত। দুই বন্ধুর যৌথ বাহুবলে রাজ্য স্থাপন হলো বটে, কিন্তু প্রশ্ন উঠল, রাজা হবে কে? মঘবা, তুই রাজা হ, আমি সেনাপতি হব। তুই রাজা হ, আমি সেনাপতি। সমস্যার সমাধান হলো না। বন্ধুকে বঞ্চিত করে সিংহাসনে বসতে কেউই ব্যাকুল নয়। এদিকে এই নতুন রাজ্যটা এতটাই ছোট যে ভাগাভাগি করতে গেলে কিছুই আর থাকে না। প্রজা ভাগাভাগি করলে শক্তিক্ষয় হয়ে যাবে। চারিদিকে শত্রু ওত পেতে আছে। দুই বন্ধু পড়ল মহা চিন্তায়। একদিন গোল চাঁদ আকাশে শোভাবর্ধন করছিল, অর্থাৎ পূর্ণিমার রাত। পাথরের তৈরি উঁচু দুর্গের চূড়ায় দুই বন্ধু কপালে চিন্তার ভাঁজ নিয়ে দাঁড়িয়ে। দুর্গটা অবশ্য বিতাড়িত অনার্য দস্যুদের তৈরি। আর্যরা আদেও দুর্গ তৈরি করতে জানত না। রামচন্দ্র লঙ্কায় রাবণের দুর্গ দেখে অবাক হয়ে গিয়েছিলেন। মঘবা তার আগুন রাঙা দাড়ি চুলকাতে চুলকাতে খোলা ছাদে পায়চারি করছিলেন। বিশাল সন্ডামার্কা চেহারা, নীল চোখ, মুগুরের মতো শক্ত এবং নিরেট দেহ। চিন্তাভাবনার অভ্যেস খুব একটা ছিল না তার, তাই দুশ্চিন্তা এলেই দাড়ি ধরে টানাটানি করতেন তিনি। প্রদ্যুম্নের চেহারা তুলনামূলক ছোট, কিন্তু একই রকম নিরেট এবং শক্ত। মাথায় সোনালি চুল, চোখের মণি গাঢ় নীল। দাড়ি নেই, গাল চুলকায় বলে তরোয়ালের মাথা দিয়ে দাড়ি কামিয়ে ফেলত।
শুধু একজোড়া সূক্ষ্ম কোপ ছিল। এই কোফে তা দিতে দিতে প্রদ্যুম্ন পাঁচিরে ঠেস দিয়ে চাঁদের দিকে ভুরু কুঁচকে দাঁড়িয়েছিল। চাঁদ কিন্তু হাসছিল। তার যে গুরুতর বিপদ উপস্থিত, পাঁজি না থাকায় সেটা টের পায়নি। একটা মতলব মাথায় এসেছে। প্রদ্যুম্ন, আয়, পাঞ্জা লড়ি। যে হারবে সেই রাজা হবে। প্রদ্যুম্ন গোফের আড়ালে মুচকি হাসি হাসল। জোচ্চুরির মতলব? গত যুদ্ধে আমার কবজি মচকে গেছে, জানিস কি না? ব্যর্থ হয়ে মগবা আবার দাড়ি টানতে শুরু করলো। শেষে বলল, তা দুজনে রাজা হতে দোষটা কি? দুজনে রাজা হলে কে কার হুকুম মানবে? প্রজাদেরই বা কে হুকুম দেবে? তা বটে। তবে দুজনে রাজা হওয়া যায় পরপর। সে কি রকম? এই ধর, তুই কিছুদিন রাজা হলি, আর আমি হলাম সেনাপতি। তারপর আমি আবার রাজা হলাম, এই আর কি। এটা মন্দ নয়। একদিন তুই রাজা, একদিন আমি। এত তাড়াতাড়ি রাজা বদল হলে গন্ডগোল বাঁধবে। গন্ডগোল কিসের? মনে কর আমি রাজা হয়ে তোকে হুকুম দিলাম, সেনাপতি, শুনেছি দক্ষিণে লম্বোদর নামক রাক্ষসদের রাজ্যে রসালো নামক এক ধরনের সুস্বাদু ফল পাওয়া যায়। তুমি দ্রুত গিয়ে আমার জন্য সেই ফল নিয়ে এসো। আমার ওই ফল খেতে ইচ্ছা হয়েছে। তুই ফল নিয়ে ফিরতে দিন কাবার হয়ে গেল। তখন তুই রাজা হলি, আর আমি সেনাপতি বনে গেলাম। তখন ফল কে খাবে? তাই তো, এ তো বড়ই ফ্যাসাদ দেখছি। এখানে মনে রাখতে হবে, আর্যরা তখনও স্থির হয়ে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করে নাই। দু একজন ঋষি হঠাৎ মন্ত্র দশটা হয়ে এক আধটা শ্লোক উচ্চারণ করে ফেলেন এই পর্যন্ত। শীত, গ্রীষ্ম, বর্ষা এইসব ঋতু পরিবর্তনের কথা জানা থাকলেও সময়কে সপ্তাহ, মাস, বছরে বিভাজিত করবার বুদ্ধি তখনও গজায়নি তাদের। সুতরাং প্রদ্যুম্ন এবং মঘবা পড়ল মহা ফাঁপড়ে। ওদিকে আকাশে চাঁদও পড়েছিল ফাঁপড়ে। প্রদ্যুম্ন তার দিকে তাকাতেই চমকে উঠে বলল, আরে আরে, এ কি? মঘবাও চোখ তুলল। দেখল আকাশে মেঘ নাই, কিন্তু চাঁদের শ্বেতশুভ্র দেহের ওপর কোনো এক অদৃষ্ট যেন এক কালো ছায়া ফেলেছে। আর সেই ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে চাঁদকে গ্রাস করবার চেষ্টা করছে। দুই বন্ধুর মনে আশঙ্কা ও উত্তেজনায় দুলে উঠল। ব্যাপারটা আগে কয়েকবার দেখা থাকলেও সেটা সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রাকৃতিক ঘটনা বলে তখনও প্রমাণ হয় নাই, বরং ভূমিকম্পের মতো অপ্রত্যাশিত একটা মহাদুর্যোগ বলেই মনে করা হতো। মঘবা তাড়াতাড়ি এসে প্রদ্যুম্নের হাত চেপে ধরল। কারো স্বরে ফিস ফিস করে বলল, চন্দ্রগ্রহণ। প্রদ্যুম্ন বিবর্ণ মুখে বন্ধুকে আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ, কিন্তু ভয় নেই, চাঁদ আবার মুক্ত হবে। ছেলেবেলায় বুড়ো অঙ্গিরা ঋষির কাছে পড়াশোনা শিখতে বার কয়েক গিয়েছিলাম। বুড়ো একদিন বলেছিল, আকাশে নাকি রাহু নামে এক অদৃশ্য রাক্ষস আছে। সে মাঝে মধ্যে চাঁদ সূর্যকে ধরে গিলে ফেলে, কিন্তু বেশিক্ষণ চেপে রাখতে পারে না। আমিও 4-5 বার দেখেছি। আমিও দেখেছি, মাঝে মাঝে এরকম হয়। দুই বন্ধু হাত ধরাধরি করে চাঁদ দেখতে লাগলো। চাঁদ যেন এক তামাটে রঙের অজগরের পেটের ভেতর দিয়ে লেজের দিকে এগোচ্ছে। দুর্গের নিচে ভীত জনগণ একজোট হয়ে চিৎকার করছে আর বিভিন্ন রকম বাজনা বাজাচ্ছে। দুষ্টু রাক্ষসেরা নাকি এরকম আওয়াজ শুনলে ভয় পেয়ে পালায়। বেশ খানিকক্ষণ পর চাঁদের একটা চকচকে কোণ বের হয়ে এলো। তারপর দেখতে দেখতে চাঁদ সম্পূর্ণ অক্ষত শরীরে নিজের জ্যোৎস্না নিয়ে বেরিয়ে এলো। সকলে জোরে চিৎকার করে উঠল,
মঘবা প্রদ্যুম্নের হাত ছেড়ে দিয়ে একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, বাঁচা গেল। শুধু তাই নয়, আমাদের সমস্যার সমাধানও হয়ে গেল। কিরকম? শোন, আজ থেকে তুই রাজা হলি। আবার যখন চাঁদে গ্রহণ লাগবে তখন তোর রাজত্বকাল শেষ হবে, তখন আমি রাজা হব। এইভাবেই চলবে। মন্দ নয়, কিন্তু প্রথমেই আমি রাজা হব কেন? যেহেতু বুদ্ধিটা আমি বের করেছি, এখন চললাম। কাল সকালে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। সেনাপতির আর কাজ কি? মহারাজ তার মধ্যে সন্তান জ্ঞানে প্রজা পালন করুন। মহারাজের জয় হোক। মুচকি হেসে প্রদ্যুম্ন দুর্গের চূড়া থেকে নামার জন্য এগোতে লাগলো। মঘবা মুষড়ে পড়ে দাড়ি টানতে লাগলো। মঘবার মাথায় খুব একটা বুদ্ধি খেলে না, কিন্তু এখন হঠাৎ তার মাথায় রাজবুদ্ধির উদয় হলো। সে গম্ভীর স্বরে ডাকল, সেনাপতি প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ফিরে এসে জোর হাতে দাঁড়ালো। আজ্ঞা করুন মহারাজ। মহারাজ মঘবা গম্ভীর স্বরে বলল, আজ্ঞা করছি। কাল সকালে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধযাত্রা করব। যতদিন না ফিরি তুমি সন্তান স্নেহে প্রজা পালন করো। রাত্রি গভীর হলো, এবার আমি রাজসজ্জায় শুতে চললাম। মুচকি হাসিতে মঘবা অভ্যস্ত নয়। প্রদ্যুম্নের দিকে একবার চোখ টিপে অট্টহাসি করতে করতে সে চলে গেল। প্রদ্যুম্ন বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম কান চুলকাতে লাগলো। নবযৌবনের প্রধান ধর্মই হলো এই যে সে জীবনকে গম্ভীরভাবে নেয় না। জগৎ তার কাছে খেলার মাঠ, যুদ্ধ একটা আমোদ, প্রেম একটা মাদক উত্তেজনা। মহারাজ মঘবা মহা আনন্দে অর্ধেক সৈন্য সঙ্গে নিয়ে যুদ্ধ করতে চলে গেলেন। রাজ্যের সীমান্তে কোদণ্ড নামে এক অনার্য জাতি আছে, উদ্দেশ্য তাদের জ্বালাতন করা। আধুনিক গণনায় যে সময়টাকে বলা চলে 3 মাস, মোটামুটি ততদিন পর মঘবা যুদ্ধ করে ফিরে এলো। তার অগ্নিবর্ণ চুল রুক্ষ, দেহের পশুচর্মের আবরণ শতচ্ছিন্ন, তার মুখে তৃপ্তির হাসি। এসেই সে প্রদ্যুম্নের কাঁধে 2.5 শিকের চর হাঁকিয়ে বসল। কিরে, কেমন আছিস? দুই বন্ধু দীর্ঘ বিচ্ছেদের পর মিলনের আনন্দে দীর্ঘ আলিঙ্গনে আবদ্ধ হল। প্রদ্যুম্ন বলল, খুব রোগা হয়ে গেছিস দেখছি। রাক্ষসের রাজ্যে কিছু খেতে পাসনি বুঝি? তারপর নিজেকে সামলে নিয়ে বলল, মহারাজের জয় হোক। আর যে সকল সংবাদ কুশল তো? মন্দ নয়। কোদণ্ড ব্যাটাদের বেশ ঠুকেছি। একটা মজার জিনিস এনেছি, দেখাবো, চ। কোদণ্ড জাতির কাছ থেকে লুট করে আনা অনেক বিচিত্র বস্তু একদল সৈনিকের তদারকিতে ছিল। মঘবা তাদের ইঙ্গিত করে রাজভবনের দিকে চলল। যেতে যেতে প্রদ্যুম্নকে জিজ্ঞেস করে, তারপর রাজ্য কেমন চলছে? প্রজারা সব ভালো তো? প্রজাদের আনন্দ ইদানিং ভীষণ রকম বেড়ে গেছে। সেটা কি রকম? আর্য যোদ্ধাদের প্রাণে এখন রসের সঞ্চার হয়েছে। তারা এখন অনার্য মেয়েদের ধরে ধরে আনছে আর পটাপট বিয়ে করছে। তাই নাকি? এ রোগ তো ছোঁয়াচে দেখছি। কিন্তু উপায় বা কি? এদেশেই যখন বসবাস করতে হবে তখন আর্য রক্ত শুদ্ধ রাখা অসম্ভব। আর্যবত্ত থেকে এত মেয়ে আমদানি করাও চলে না, অথচ বংশও রক্ষা করতে হবে। এই যে রাজ্য জয় করলাম, এ কাদের জন্য? রাজা ও সেনাপতি মন্ত্রগৃহে গিয়ে বসলেন। সামন্ত, সচিব, বণিক, বিদূষক কিছুই নেই। সুতরাং মন্ত্রণা কক্ষ ফাঁকা। 4 জন সৈনিক একটা বিশাল বেতের তৈরি পেটি ধরাধরি করে তাদের সামনে রাখল।
পেটির মুখ বন্ধ, ভেতরে বেশ ভারী কিছু আছে বলে মনে হয়। বিস্মিত প্রদ্যুম্ন বলল, কি আছে এর মধ্যে? অজগর সাপ নাকি? মঘবা হাতের ইশারায় সৈনিকদের বিদায় করে হাসতে হাসতে পেটির ডালা খুলে দিল। সাপুরের ঝাঁপি খোলা পেলে কৃষ্ণকায় সর্পিনী যেমন মাথা তুলে দাঁড়ায়, তেমনি এক নারী পেটি থেকে উঠে দাঁড়ালো। তার কৃষ্ণ নীল চোখে বিদ্যুতের ঝলকানি। প্রদ্যুম্ন হতবম্ব হয়ে গেল। তার হাঁ হওয়া মুখের থেকে বেরিয়ে এলো, আরে আরে, এ কি? এ যে একটা মেয়ে। কেমন মেয়ে? সুন্দর না? প্রদ্যুম্ন নীরবে বন্দিনীকে নিরীক্ষণ করল। মাজা তামার মতো গায়ের রং, কাজল কালো দুটো চোখ, কৃষ্ণ কালো চুল। বস্ত্র অলঙ্কারের বাহুল্য নেই। গলায় একটি বীজের মালা, হাতে শাঁখের বাজু। খোঁপা এবং কানের ফুলের গয়না শুকিয়ে গেছে। কোমর থেকে হাঁটু অবধি বিচিত্র রঙের কাপড়। কৃষ্ণাঙ্গী যুবতীর যৌবনা দেহের ভিতর থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। মঘবা আবার জিজ্ঞেস করে, কি মনে হয়, সুন্দর না? প্রদ্যুম্ন চমকে মঘবার দিকে ফিরল। তারপর তিরস্কার করে বলল, তুই একটা আস্ত গোয়ার! যুদ্ধ করতে গিয়ে মেয়ে ধরে আনলি, এখন একে নিয়ে কি করবি? একে দিয়ে যে দাসীবাদীর কাজ চলে না তা একবার দেখলেই বোঝা যায়। মঘবা বলল, ঠিক করেছি, ওকে বিয়ে করব আমি। বিয়ে? হ্যাঁ, ও কে জানিস? কোদণ্ড রাজার মেয়ে। প্রদ্যুম্নের মুখ চকিতে গম্ভীর হয়ে যায়। মঘবা বলে চলে, কোদণ্ডদের রাজ্যপুরী দখল করে দেখি সবাই পালিয়েছে, কেবল মেয়েটা একা দাঁড়িয়ে আছে। ভারী ভালো লাগলো দেখতে। ওকে অনেক কথা জিজ্ঞেস করলাম, কিন্তু বিন্দু বিসর্গও বুঝতে পারল না। তাই ওকে পেটিতে বন্ধ করে এনেছি। আর্যরানী হওয়ার যোগ্য আছে বটে, কিন্তু ওকে আগে আর্য ভাষা শেখাতে হবে, তারপর আমি আমার পটরানী করব। প্রদ্যুম্ন আরও একবার যুবতীর দিকে ফিরে দেখল। সে তাদের কথাবার্তার মর্ম কিছুই বুঝতে পারছে না। কেবল তার চোখ দুটি একজনের মুখ থেকে অন্যজনের মুখে যাতায়াত করছে। তার মুখে ভয় বা আশঙ্কার চিহ্ন কিছুই নেই। আছে কেবল এই বর্বরদের কার্যকর্মের প্রতি ঘৃণাপূর্ণ জিজ্ঞাসা। প্রদ্যুম্ন সামান্য ভুরু কুঁচকে মঘবার দিকে ফিরল। অন্যায় করেছ মঘবা। হাজার হোক রাজার মেয়ে, তাকে এভাবে ধরে আনা মোটেই আর্য শিষ্টতা হয়নি। বিবাহের জন্য কন্যা হরণ করলে আর্য শিষ্টতা লঙ্ঘন হয় না। হয়। অরক্ষিত মেয়েকে ধরে আনা ডাকাতের কাজ। এই মুহূর্তে এই কন্যাকে ফেরত পাঠানো উচিত। তপ্ত কণ্ঠে মঘবা জবাব দেয়, কখনোই না। তারপর আবারও হুঙ্কার দিয়ে বললেন, আমি মহারাজ মঘবা, তোমাকে আদেশ করছি, সেনাপতি প্রদ্যুম্ন, এই কন্যাকে সুরক্ষিত রাখার উপযুক্ত জায়গার ব্যবস্থা করো, যাতে সুখেও থাকে আবার পালাতেও না পারে। মনে থাকে যেন, কন্যা পালালে দায়িত্ব তোমার। প্রদ্যুম্ন একবার কয়েক মুহূর্তের জন্য বন্ধুর মুখের পানে চেয়ে রইল। তারপর করজোড়ে মাথা নিচু করে শুকনো গলায় বলল, মহারাজের যেরূপ ইচ্ছা। দুর্গচূড়ার একটি ঘরে হবু রাজমহিষীর বাসস্থান নির্দিষ্ট হল। কোদণ্ড কন্যা অকম্পিত পায়ে দুর্গ শিখরের কারাগারে প্রবেশ করলেন। প্রকৃতপক্ষে কারাগার হলেও ঘরটা বেশ বড়। সব সুবিধাই আছে, শুধু পালাবার অসুবিধা। মঘবা
আনন্দে প্রদ্যুম্নের পিঠে একটা ঘুষি মেরে বলল, রানীর মতো রানী পাওয়া গেছে, কি বলিস? পরদিন সকালে এলো এক গুরুতর সংবাদ। কোদণ্ড থেকে কোনো রকমে প্রাণটুকু নিয়ে পালিয়ে আসা এক দূত জানালো যে রাজকন্যার অপহরণের কথা জানতে পেরে পালিয়ে যাওয়া কোদণ্ড জাতি আবারও কাতারে কাতারে ফিরে আসছে। তারা একেবারে ক্ষেপে গেছে। মঘবা যে কয়জন সৈন্যকে ওখানে রেখে এসেছিল, শত্রুর এই হঠাৎ আক্রমণে তারা সবাই কচু কাটা হয়েছে। কেবল এই দূতের পায়ের জোরে সে সেখান থেকে পালিয়ে এসেছে। পরিস্থিতি ভীষণ ভয়ঙ্কর। খবর শুনে প্রদ্যুম্ন অস্থির হয়ে উঠল। মহারাজ, অনুমতি দিন, কোদণ্ডদের ঢিট করে আসি। মঘবা কিন্তু রাজি হলো না, বলল, তা হয় না, ঢিট করতে হয়, আমি করব। মঘবা সৈন্য সাজিয়ে আবার চলল যুদ্ধে। কিছু দূর গিয়ে আবার ফিরে এসে প্রদ্যুম্নকে বলল, এর মধ্যে মেয়েটাকে তুই আর্য ভাষা শেখাস? মনের অসন্তুষ্টি মনে চেপে প্রদ্যুম্ন বলল, আচ্ছা। দু একদিনের মধ্যেই প্রদ্যুম্ন বুঝতে পারল অনার্য মেয়েটি ভীষণ রকম মেধাবিনী। দিন আষ্টেকের মধ্যেই সে ভাঙা ভাঙা করে কথা বলতে আরম্ভ করল। তার নাম এলা। অনার্য নাম বটে, কিন্তু শুনতে বা বলতে ভারী মিষ্টি। প্রদ্যুম্ন বার কয়েক উচ্চারণও করল। এলা, এলা, বাহ, বেশ সুন্দর নাম তো। কথা বলতে শিখেই এলা প্রথম প্রশ্ন করল, ও লোকটাকে যে আমাকে ধরে এনেছে? প্রদ্যুম্ন বলল, ও আমার বন্ধু। বন্ধু শব্দের মানে বুঝতে এলা কিছুটা সময় নিল। বুঝতে পেরেই সে নাক সিটকাল। তীব্র অবজ্ঞার স্বরে বলল, তোমরা বর্বর। প্রদ্যুম্ন অবাক হয়ে গেল। কি আশ্চর্য, আমরা বর্বর? ক্রমশ এলা আর্য ভাষায় কথা বলতে লাগলো। কোনো কথাই বলতে বা বুঝতে তার বাঁধে না। একদিন জিজ্ঞাসা করল, আমায় এখানে ধরে রেখেছো কেন? প্রদ্যুম্ন ঢোক গিলে বলল, আর্য ভাষা শেখানোর জন্য। ছাই ভাষা, এ শিখে কি হবে? প্রেমালাপে সুবিধা হবে। মহারাজ মঘবা তোমায় বিয়ে করবেন বলে ঠিক করেছেন। এলা বসেছিল, ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল প্রদ্যুম্নের দিকে। তারপর আবার বসে পড়ে চিন্তিত স্বরে বলল, ওকে আমি বিয়ে করব না, বর্বর। প্রদ্যুম্ন একটু আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলে, মঘবা দাড়ি রাখে বটে, কিন্তু লোক খারাপ না। এলা শুধু বলে, বর্বর। এমনি ভাবে দিন কাটতে লাগলো। কিন্তু মঘবার দেখা নেই। সে কোদণ্ডদের ঢিট করলো না কোদণ্ডরা তাকে ঢিট করলো, তার খবর নেই। প্রদ্যুম্ন উতলা হয়ে উঠল। দেখতে দেখতে 3 মাস পেরিয়ে গেল। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। একদিন সকালে প্রদ্যুম্ন এলার ঘরে ঢুকে দেখল এলা জানলার পাশে দাঁড়িয়ে চুল খুলছে। সে একবার ঘাড় ফেরালো, তারপর আবার বাইরের দৃশ্যের দিকে তাকিয়ে চুলের বিনুনি খুলতে লাগলো। প্রদ্যুম্ন গলা ঝাড়া দিল, কিন্তু কোনো কাজ হলো না। তখন সে জানলার ধারে গিয়ে আকাশের দিকে তাকালো, নিচে উঁকি ঝুঁকি মারল। তারপর আর একবার গলা ঝাড়া দিয়ে বলল, শীত আর নাই, বেশ গরম পড়তে শুরু করেছে। উৎসাহ পেয়ে প্রদ্যুম্ন বলল,
আজকাল দক্ষিণ থেকে যে হাওয়া বয় তাকেই বুঝি তোমরা মলয় সমীরণ বলো? আর যাবর্তে এ হাওয়া নাই। এলা তার দিকে গম্ভীর চোখে প্রশ্ন করল। দুদিন আসা হয় নাই কেন? ব্যস্ত ছিলাম। তোমার তো আর আর্য ভাষা শেখার প্রয়োজন নাই। যা শিখিয়েছি তাতেও তো আমাদের সবার কান কেটে নিতে পারো। কিছুক্ষণ আর কোনো কথা হলো না। এলা খোলা বেনি আবার বাঁধতে লাগলো। শেষে প্রদ্যুম্নের আগের কথা জেদ টেনে বলল, মঘবা এসে পড়লে বাঁচা যায়। অনেক দিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নাই। দুশ্চিন্তা হচ্ছে। এলা তিলমাত্র সহানুভূতি না দেখিয়ে হাসতে হাসতে বলল, তোমার মঘবা আর ফিরবে না। আমার লোকেরা তাকে শেষ করেছে। এবার ক্রুদ্ধ চোখে প্রদ্যুম্ন এলার দিকে চেয়ে বলল, মঘবাকে শেষ করতে পারে এমন যোদ্ধা দাক্ষিণাত্যে নয়। সে মহাবীর। তাচ্ছিল্যের স্বরে এলা বলল, বর্বর। আরও ক্রুদ্ধ স্বরে বলল, হ্যাঁ, আর ওই বর্বরকেই তোমায় বিয়ে করতে হবে। তাই নাকি? আমার ইচ্ছের বিরুদ্ধে? তুমি তো বন্দিনী, তোমার আবার ইচ্ছা কিসের? প্রতিটি শব্দ কেটে কেটে এলা উত্তর দিল, ইচ্ছার বিরুদ্ধে আমাকে বিয়ে করতে পারে এমন পুরুষ তোমাদের আর্যাবর্তে নেই। এই বীজের মালা দেখেছ? একটা বীজ দাঁতে চিবুতে যতক্ষণ, আর আমাকে পাবে না। প্রদ্যুম্ন আতকে উঠে বলল, কি সর্বনাশ! বিষ! দাও, এক্ষুনি এ মালা আমায় দাও। এলা দূরে সরে গিয়ে বলল, এতদিন তোমাদের বন্দিনী হয়ে আছি, ভেবেছ আমি অসহায়, তোমাদের খেলার পুতুল? ভুল। আমি যখন ইচ্ছে মুক্তি নিতে পারি। প্রদ্যুম্ন বোকার মতো তাকিয়ে বলল, তবে নাওনি কেন? এলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গর্বিত স্বরে বলল, সে আমার ইচ্ছা। এমন সময় জানলার বাইরে দূর উপত্যকায় শঙ্খধ্বনি হল। প্রদ্যুম্ন চমকে উঠে সেই দিকে তাকালো। সীমান্তের বনানীর বুক চিরে ধ্বজা উঁচিয়ে আর্য সেনা ফিরে আসছে। কপালে চোখের উপর হাত রেখে প্রদ্যুম্ন সেই দিকে চেয়ে রইল কিছুক্ষণ। এক গভীর স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রদ্যুম্ন বলল, যাক, বাঁচা গেল। মঘবা ফিরছে। প্রদ্যুম্ন ফিরে যাওয়ার জন্য ঘুরল। পেছন থেকে ভেসে এলো এলার কণ্ঠস্বর, আমিও বাঁচলাম। মুক্তির আর বেশি দেরি নেই। প্রদ্যুম্ন চকিতে ঘুরে দাঁড়ালো। এলা তেমনি দাঁড়িয়ে চুল বাঁধছে। তার মুখে মৃত প্রজাপতির মতো এক চিলতে হাসি। প্রদ্যুম্ন ফিরে গিয়ে অনুনয় স্বরে বলল, এলা, ছেলে মানুষই করো না। মঘবাকে বুঝতে সময় লাগে। বিয়ের পর বুঝবে তার মতো মানুষ হয় না। আমি মিনতি করছি, ঝোঁকের বসে হঠাৎ কিছু করে বসো না। হঠাৎ কোনো কাজ করা আমার অভ্যাস নয়। আমি কোদণ্ড কন্যা, বর্বর নই। যদি মঘবা আমাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে, বিবাহ আসরেই আমি মুক্তি নেব। মঘবা ইতিমধ্যেই যুদ্ধ সেরে রাজপ্রাসাদে উপস্থিত। মঘবা বলল, কোদণ্ডদের এবার ভালো রকম কাবু করতে পারলাম না। খেপে গেলে ব্যাটারা ভীষণ লড়ে,
যাই হোক, শেষ অবধি সন্ধি করেছি। সন্ধির শর্ত কিরকম? চমৎকার! অদ্ভুত জাতি এই কোদণ্ড। চমৎকার নিয়ম কানুন এদের। জানিস, এই জাতিতে মেয়েরা বাপের উত্তরাধিকারিণী হয়, ছেলেরা মামার সম্পত্তি পায়। শুনেছিস কখনো? না, কিন্তু সন্ধির শর্ত কিরকম? শর্ত এই, কোদণ্ড রাজকন্যা হরণ করাতে তাদের মর্যাদায় বড়ই আঘাত লেগেছে। এই কলঙ্ক ঘোচানোর একমাত্র উপায় কন্যাকে বিবাহ করা। বিবাহ না করলে তারা যুদ্ধ করবেই, কোনো কথাই শুনবে না। আর যদি বিয়ে করি, তাহলে উত্তরাধিকার সূত্রে কোদণ্ডদের রাজা হব আমি। গুরুতর শর্ত নয়? গুরুতরই বটে। সুতরাং আর বিলম্ব নয়, তাড়াতাড়ি কোদণ্ড কন্যাকে বিয়ে করে ফেলাই দরকার। মেয়েটা ঠিক আছে তো? ঠিক আছে। আর্য ভাষা কেমন শিখলো? চমৎকার। তবে কালই বিয়ে করব। কন্যার মতামত জানবার প্রয়োজন নেই? একদমই না। এ রাজকীয় ব্যাপার, কথা নড়চড় চলবে না। সন্ধির শর্ত পালন করতেই হবে। সেই দিন রাত্রে প্রদ্যুম্ন এলার ঘরে ঢুকল চোরের মতো। আকাশে প্রায় পূর্ণ চন্দ্র জানলা পথে উজাড় করে দিচ্ছে নিজের স্নিগ্ধতা। সেই জ্যোৎস্নার তলায় মাটিতে শুয়ে ঘুমাচ্ছে এলা। ঘরে প্রদীপ নেই। নিঃশব্দে সে এলার কাছে গেল, হাঁটু গেড়ে এলার সামনে বসল। নিঃশ্বাস রোধ করে তার মুখের কাছে মুখ নিয়ে গেল। এলা ঘুমাচ্ছে, কিন্তু চোখের কোণ বেয়ে নেমে আসছে ফোঁটা ফোঁটা জল। স্বপ্নে এলা বলছে, প্রদ্যুম্ন, 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 আমি মরতে চাই না প্রদ্যুম্ন। তুমি তুমি কেমন মানুষ, কিছু বোঝো না? বর্বর, আমায় উদ্ধার করো প্রদ্যুম্ন, প্রদ্যুম্ন। যে কাজ করতে আসা তা আর হলো না। বীজের মালা রয়ে গেল এলার গলাতেই। প্রদ্যুম্ন চোরের মতো ফিরে গেল। সেদিন সূর্যাস্তের সাথে সাথে পূব আকাশে চাঁদ উঠল। মঘবা রাত্রির অপেক্ষাতেই ছিল। বলল, সেনাপতি প্রদ্যুম্ন, এবার বিয়ের আয়োজন করো। রাজপ্রাসাদের সামনে খোলা মাঠে আগুন জ্বলে উঠল। অগ্নি সাক্ষী করে বিয়ে হবে। হোমের আগুনের সামনে বর বউয়ের আসন পাতা হলো। বিয়ের খবর সকালেই প্রচার হয়ে গিয়েছিল। উৎসাহিত জনগণ মাঠে আসতে শুরু করেছে। সামনেই চাঁদ গাছের আড়াল ছেড়ে সবে মাত্র মুক্তাকাশের বেদিতে বিরাজমান হয়েছে। প্রদ্যুম্ন সেই দিকেই তাকিয়ে রইল কিছুক্ষণ। রাত হয়েছে, বিয়ের সময় উপস্থিত। তুমি এবার কন্যাকে গিয়ে নিয়ে এসো। প্রদ্যুম্ন এবার ধীরে ধীরে মঘবার দিকে ফিরল। গম্ভীর কণ্ঠে বলল, সেনাপতি মঘবা। মঘবা ভ্যাবাচাকা খেয়ে গেল। রাজা হওয়ার অভ্যেস তার প্রাণে এমনি বসে গেছিল যে প্রথমটায় সে বুঝতেই পারল না কি হচ্ছে। তারপর প্রদ্যুম্নের চোখ অনুসরণ করে উপরে তাকাতেই চোখ পড়ল চাঁদের দিকে। আকাশে মেঘ নেই, কিন্তু চাঁদের দুধ সাদা দেহের উপর ছাই রঙের ছায়া পড়েছে। সেই ভয়ঙ্কর ছায়া ধীরে ধীরে চাঁদকে
গ্রাস করার উপক্রম করছে। সেনাপতি মঘবা, আমি কন্যাকে আনতে যাচ্ছি। সন্ধির শর্ত রক্ষা করতে আমি তাকে বিয়ে করব। তার মধ্যে তুমি প্রজাদের সবটা বুঝিয়ে দাও। মঘবা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল। তারপর আকাশ বিদীর্ণ হয়ে গেল প্রচণ্ড অট্টহাস্যে। হঠাৎ হাসি থামিয়ে বলল, যে আজ্ঞে মহারাজ। এলা জানলার পাশে বসেছিল। প্রদ্যুম্ন ঘরে ঢুকতেই উঠে দাঁড়ালো। আমাকে নিয়ে যেতে এসেছো? হ্যাঁ রাজকুমারী, কোদণ্ডদের সাথে আমাদের সন্ধি হয়েছে। তার শর্ত এই যে আর্য রাজা কোদণ্ড কন্যাকে বিয়ে করবে। আমরা ধর্মমতে সেই শর্ত পালনে বাধ্য। আর কিছু বলার আছে? সামান্য। ঘটনাক্রমে আর্য রাজা এখন আমি, আর মঘবা আমার সেনাপতি। সুতরাং বিয়ে করলে আমাকেই করতে হবে। এলা অনেকক্ষণ অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। শেষে ধরা গলায় জিজ্ঞাসা করল, কি বললে? প্রদ্যুম্ন রাজকীয় গম্ভীর স্বরে বলল, আমাকে বিয়ে করতে হবে। এখন ঝটপট স্থির করো, বিয়ে করবে না বিষ খাবে? স্বপ্নের অবরুদ্ধ আকুলতা এতক্ষণে বন্যারূপে নেমে এলো। ঝরে পড়তে লাগলো কাজল কালো চোখ দুটি ছাপিয়ে। প্রদ্যুম্ন জানলার উপর বসে পড়ল, বলল, গ্রহণ ছাড়তে এখনো ঢের দেরি আছে। ততক্ষণ তোমাকে ভাববার সময় দিলাম। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সফল খানে। বর্ষণের ভিতর বিদ্যুৎ চমকের মতো হাসি হেসে এলা বলল, তাই নারায় ও গো তাই দেখে তাই যে তাই সে তাই তাই আমি যে দেখ পানে। শেষ হলো আজকের গল্প প্রাগজ্যোতিষ, লেখা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। ভাষা সুবিধার্থে সরলীকরণ করেছে মানস। প্রদ্যুম্নের কণ্ঠে তন্ময়, মঘবার কণ্ঠে অর্ক, এলার কণ্ঠে অন্তরা, সূত্রধর ও কথকের ভূমিকায় আমি সোহম। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ছন্দবাণী, এখানে শুধু কবিতাই নয়, এখানে গল্পও হয়।